প্রিমিয়ার ব্যাংকে আওয়ামী লীগ নেতা ইকবালের পরিবারের হাজার কোটি টাকার অনিয়ম, খেলাপি ঋণে বিপর্যস্ত প্রতিষ্ঠানটি। নতুন ঋণ নিয়ে আলোচনা করতে ঢাকায় আইএমএফ প্রতিনিধিরা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক, আগামীকাল বসবেন অর্থমন্ত্রী। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক কাঁচা বাজার। ক্রেতা সংকট, সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি দামের অভিযোগ। আদালতের আদেশের পরও চট্টগ্রাম বন্দরে পণ্য ছাড় করছে না কাস্টমস। আমদানিকারকদের অতিরিক্ত খরচ 22 লাখ টাকার বেশি। স্বাগত স্টার বিস্টুডের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি রোকসানা রিমি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জে ভুয়া ঋণ তৈরির অভিযোগের পর প্রিমিয়ার ব্যাংকে হাসিনা আমলে হওয়া আরও অনিয়ম বেরিয়ে এসেছে। নতুন পরিচালনা পর্ষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা HBM ইকবাল পরিবারের হাজার হাজার কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে। এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে দুদকে, হয়েছে একাধিক মামলাও। অনিয়মের ধকলে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে এখন 10,000 কোটি টাকা ছাড়িয়েছে। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। দ্বিতীয় প্রজন্মের বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক ঘিরে হাসিনা আমলে হওয়া নানা অনিয়মের অভিযোগ বেরিয়ে আসছে। ভুয়া ঋণ তৈরি, অর্থ পাচার, CSR ও ভবন ভাড়ার নামে অর্থ আত্মসাৎ এবং কেনাকাটার নামে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এর সবকিছুই ঘটেছে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ডাক্তার HBM ইকবালের সময়। 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে 2025 সাল পর্যন্ত টানা 26 বছর তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। ওই সময়ে ইকবাল পরিবারের নিয়ন্ত্রণে ছিল প্রিমিয়ার ব্যাংক। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী 2025 সালের জানুয়ারি মাসে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান ইকবাল। পরে ওই পদে বসেন তার ছেলে ইমরান ইকবাল। তবে 2025 সালের আগস্টে পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদ দায়িত্ব নেয়ার পর ব্যাংকটির রন্ধ্রে রন্ধ্রে খুঁজে পেয়েছে ইকবাল পরিবারের অনিয়ম। অন্যান্য ব্যাংকে ঋণ খেলাপিরা যারা ঋণ নিয়ে যাচ্ছেন, ঋণ খেলাপি মানে ইচ্ছা করে খেলাপি হয়েছেন, ঋণ নিয়ে টাকাটা মেরে দিবেন এই চিন্তা করেই তারা ঋণ হয়েছে। কিন্তু প্রিমিয়ার ব্যাংকে যেটা হয়েছে সেটা যে যিনি চেয়ারম্যান, যিনি মালিক, তিনি টাকাগুলি সরিয়েছেন বুদ্ধি করে, মানে বিভিন্ন রকম ট্রিক্সে, বিভিন্ন রকম চালাকি করে টাকাগুলি নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখায় 43টি প্রতিষ্ঠানের নামে ভুয়া রপ্তানি আদেশ দেখিয়ে 3,081 কোটি টাকার অনিয়ম করেছে। এছাড়া রাজধানীর বনানীতে নিজের মালিকানাধীন ইকবাল সেন্টার প্রিমিয়ার ব্যাংকের কাছে ভাড়া দিয়ে 600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলাও হয়েছে। এমনকি CSR তহবিল থেকে 34 কোটি টাকা আত্মসাৎ করে স্ত্রী ও বাবার নামে গড়া প্রতিষ্ঠানে সরিয়েছেন ইকবাল। যেমন সাইফুজ্জামান ওনার চুরি আমরা জানি, এস আলমের চুরি আমরা জানি, নজরুলের চুরি আমরা জানি, কিন্তু ইকবাল সাহেবের মানে চুরিটা বড় অদ্ভুত। ওই রিপোর্টের মধ্যে যেগুলি আসছে অনিয়ম, দেখা গেল এখানে অনেকগুলো ভেন্ডর আছে, প্রায় 110 জন 20 জন ভেন্ডর। ওই ভেন্ডরদের সঙ্গে যে ডিলগুলি হইতো, ডিলে ধরেন একটা বিল হইলো 2 কোটি টাকা, উনি ওই সেইটাকে 20 কোটি টাকা বানায় 18 কোটি নিয়ে যেতেন, ওই 2 কোটি ওদেরকে দিতেন। নতুন পর্ষদ এরই মধ্যে অনিয়মের ফরেনসিক অডিটের বিস্তারিত জানিয়ে দুদকে একাধিক চিঠি দিয়েছে, যেখানে অভ্যন্তরীণ কেনাকাটার নামে প্রায় 1,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। আমাদেরকে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন দেয় যে ওই ব্যাংকের অনেক অনিয়ম আছে, বেনিয়ম আছে, এগুলি আপনারা একুয়ার করেন, ফরেনসিক করেন। তো আমরা 5টা ফার্মকে ফরেনসিক করার জন্য, আমরা 6টা ফার্মকে আমরা ফরেনসিক করার জন্য আমরা টেন্ডার দিয়ে, ভালো কারা দেশি বিদেশি, তো আমরা বিদেশির মধ্যে আর্নেস্ট ইয়ং আর বাকি 5টা দেশি, এই আমরা 6টা ফার্মকে আমরা এই দুর্নীতি বা অনিয়ম তদন্ত করার জন্য তাদেরকে রিপোর্ট দিতে বলি। তো এনারা রিপোর্ট বার করার পরে আমরা হতবাক যে আপনি যা বললেন এই সব জবাবগুলি আমরা পেয়ে গেলাম, যে প্রত্যেকটা রিপোর্টই অসম্ভব রকমের অনিয়ম, চুরি এবং মানে অদ্ভুত রকম সব ঘটনা ধরা পড়লো আর কি। এত সব অনিয়মের ধকল সইতে না পেরে ব্যাংকটির খেলাপি ঋণের হার বাড়ছে হু হু করে। আগে সেগুলো লুকিয়ে রাখলেও এখন তা বেরিয়ে আসছে। 2021 সালে যেখানে মোট ঋণের মাত্র 2.5% ছিল খেলাপি, 2025 সালে তা বেড়ে হয়েছে 31% বা 10,389 কোটি টাকা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।
আইএমএফের আগে ঋণ করা কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় সরকার, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যে ঋণ কর্মসূচি নিয়েছিল তা জনগণের স্বার্থ সুরক্ষা হয়নি। অর্থমন্ত্রী বলেন, আইএমএফে আগের কিস্তির টাকা পাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। এদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজার কারণে অর্থমন্ত্রীর সঙ্গে আজ আইএমএফের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। আগামীকাল বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিষয়টা নতুন প্রোগ্রাম, আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম হচ্ছিল ওই স্বৈরাচার আমলে যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি না, কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে নতুন কর্মসূচি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আসে আন্তর্জাতিক এই সংস্থার প্রতিনিধি দল। নতুন কর্মসূচির আওতায় 3 বছরের জন্য 400 থেকে 450 কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে সরকার। রাজনৈতিক পালাবদল, অর্থনীতির নীতিগত কাঠামো পরিবর্তন, বৈশ্বিক অনিশ্চয়তা ও নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে কিছু সংস্কার নির্ধারিত সময়ে বাস্তবায়ন সম্ভব হয়নি, যা নতুন করে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। মার্কিন বাজারে পোশাক রপ্তানির শীর্ষস্থান হারিয়ে এবার বাংলাদেশের পরে অবস্থান করছে চীন। চলতি বছরের প্রথম 5 মাসে দেশটি তৃতীয় অবস্থানে চলে গেছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ, আর তৃতীয় থেকে শীর্ষে চলে গেছে ভিয়েতনাম। মূলত ট্রাম্পের উচ্চ শুল্ক চাপের ফলে এমন পরিস্থিতিতে পড়েছে চীন। এর প্রভাবে দেশটি থেকে চলে যাওয়া ক্রয় দেশগুলো ধরতে পারছে না বাংলাদেশ। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। এর প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাজার। ট্রাম্পের শুল্ক চাপে চলতি বছরের জানুয়ারি থেকে মে এই 5 মাসে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থান হারিয়েছে চীন। সেই স্থান দখল করে নিয়েছে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম, আর বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ওটেক্সার পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গেল বছরের একই সময়ের তুলনায় কমলেও বাংলাদেশ রয়েছে আশানুরূপ অবস্থানে। কিন্তু চীনের রপ্তানি নেমে এসেছে $280 কোটি। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রে এই দুই দেশের পোশাক রপ্তানি বেড়েছে। উল্টো দিকে কমেছে ভারত ও পাকিস্তানের। চাহিদা কম থাকার পরও যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাকের রপ্তানি মূল্য কিছুটা স্থিতিশীল ছিল। ক্রয়াদেশ ধরে রাখতে রপ্তানিকারকরা খুব একটা দাম বাড়াননি। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী 2024 সালে $165 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে শীর্ষে ছিল চীন। দেশটির তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 0.30%। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এ সময় $38 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে। উৎপাদনশীলতা বাড়াতে হবে, এইটাই সবচেয়ে বড় শক্তি হতে পারে বাংলাদেশে, এবং সেটার জন্য আসলে ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এর কাজগুলো করতে হবে, এবং এখানে সরকারি বেসরকারি যে অংশীদারিত্ব সেটা বাড়াতে হবে। মানে এই মুহূর্তে আমাদের যে শ্রমিকের যে পরিমাণে পণ্য একটা নির্দিষ্ট সময়ে উৎপাদন করেন, তার চাইতে অনেক বেশি পণ্য উৎপাদন করে কিন্তু একই সময়ে ভিয়েতনামের একজন শ্রমিক। তো চীনে সেটা আরো বেশি। তো সুতরাং এই জায়গাতে আমাদের একটা কিন্তু দৃশ্যমান উন্নতি করতে হবে। তো উৎপাদনশীলতা বাড়াতে পারলে তখন কিন্তু আমরা এই যে শুল্কের চাপ সেটা কিছুটা মোকাবেলা করতে পারবো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির বাজারে ভিয়েতনামের পণ্য রপ্তানিতে 20% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের জন্য এ হার 35%। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক হারে ছাড় না পেলে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ সংকট না থাকলেও কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। একদম ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। টানা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারের বেশিরভাগ এলাকায় তলিয়ে গেছে পানিতে। এমন পরিস্থিতিতে বাজার অনেকটাই ক্রেতা শূন্য।
বিক্রেতারা বলছেন বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি ও অন্যান্য পণ্য রাজধানীতে পৌঁছাচ্ছে। সরবরাহে বড় ধরনের সংকট না থাকলেও ক্রেতা কম থাকায় আশানুরূপ বিক্রি হচ্ছে না। মানে নামেও না আর কাস্টমার আসতেও পারো না, আর প্রত্যেকটা দিন হিসেবে লসে আছে, আর মাস না আসলে বেচমুখার কাছে। পানির কারণে আমাদের সবার বেচা কিনা একবার বন্ধ হয়ে গেছে। কাস্টমার আসতে না পারলে ব্যবসা কার কাছে করবেন? অন্য সময় যেমন বৃষ্টি হলে বেশি হয়ে যায়, এখন তো পটল 40 বলতেছে, ভেন্ডি 40, 100 হলেও তো নিতেই হতো। অন্যদিকে যারা প্রয়োজনের তাগিদে বাজারে আসছেন তাদেরও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নোংরা পানি মারিয়ে বাজার করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। কারণ বাজারটা প্রায় হাঁটু পানি হয়ে যায়, যে বাজার করতে আমাদের অনেক সমস্যা। ওয়াশরুমের পানি মনে করেন যে বাজারে পাবলিক টয়লেট আছে, টয়লেটে ওয়াশরুমের পানিটা নিয়ে বের হচ্ছে, পাবলিকের রোগ জীবাণু বাড়ছে, সিটি কর্পোরেশনের উদ্যোগ নেই। ব্যবসায়ীদের দাবি, বাজারে জলাবদ্ধতার সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কেউ পরিষ্কার করে না, কোনো সিটি কর্পোরেশনের লোক এখানে আসা হয় না, দেখো না। কাস্টমার আসতে পারে না, দোকানদাররা ঠিক মতো বেচা কিনা করতে পারে না, অনেক ঝামেলা। টানা বৃষ্টি অব্যাহত থাকলে অনেক নিত্যপণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। প্রায় 8 লাখ টাকা মূল্যের আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড় না হয় আমদানিকারকদের বাড়তি খরচ গুনতে হচ্ছে 22 লাখ টাকার বেশি। সম্প্রতি হাইকোর্টের এক আদেশ অমান্য করে 2 মাসেরও বেশি সময় ধরে ওই পণ্য আটকে রেখেছে চট্টগ্রাম কাস্টমস। এমন অভিযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলছেন, সময় মতো পণ্য ছাড় না হওয়ায় লোকসানের মুখে পড়ছেন তারা। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চলতি বছরের মে মাসে পাকিস্তান থেকে প্রায় 7,95,000 টাকায় 28 টন রক সল্ট আমদানি করে ওয়ার্দা অ্যান্ড জুবায়ের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওই মাসের 4 তারিখ পণ্যটি খালাসের আবেদন করা হলে নানা কারণে আটকে দেয় কাস্টমস। পরে মে মাসের 19 তারিখ পণ্যটির শুল্কায়ন বিলম্বের কারণ জানতে চেয়ে চিঠি দেয় আমদানিকারক। এতেও কোনো উত্তর না পেয়ে আদালতের শরণাপন্ন হন তিনি। 21 মে উচ্চ আদালত পণ্যটি 7 দিনের মধ্যে খালাসের নির্দেশ দেয়, কিন্তু এই আদেশ বাস্তবায়ন না করে 25 দিন পর 15 জুন আপিল করে কাস্টমস। সেই আপিলও খারিজ হয়ে যায় চলতি জুলাই মাসের 2 তারিখ। কিন্তু এত কিছুর পরেও পণ্যটি ছাড় করা নিয়ে গড়িমসি করছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য খালাস করতে না পারায় 8 মে থেকে এখন পর্যন্ত আমদানিকারককে গুনতে হয়েছে বন্দর ও শিপিং ড্যামারেজ চার্জ বাবদ প্রায় 22.5 লাখ টাকা। তার সঙ্গে আছে 93% ডিউটি ও ভ্যাট। এদিকে প্রতিষ্ঠানটি গেল 2 বছরে 186 টন রক সল্ট আমদানি করলেও এমন বিড়ম্বনায় আগে পড়তে হয়নি বলে জানান এই আমদানিকারক। যখন আমি মে মাসে খালাস করতে যাই, তখন ওরা দাপ্তরিক বিভিন্ন জটিলতা, এই মন্ত্রণালয়, অমুক মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের আইনি জটিলতা দেখিয়ে আমার পণ্যটা খালাসে আটকিয়ে দেয়। এরপরে শুল্কায়ন সেকশন 2 এর সহকারী রাজস্ব কর্মকর্তা মাজাহারুল উন্নীত করতে চাই। পরবর্তীতে আমরা আদালতে শরণাপন্ন হই। আপিল করার পরে আমরা জিতে আসি, উইন হয়ে আসি, এবং আপিল ডিভিশন যেটা আমাদের পক্ষে রায় দেয়, এখনও পর্যন্ত আমরা পণ্যটা খালাস করতে পারি নাই। একই ঘটনা ঘটে দেশের অন্যতম খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বোম্বে সুইটসের সঙ্গেও। গেল 21 এপ্রিল 22 টন পিঙ্ক সল্ট আমদানি করে প্রতিষ্ঠানটি, কিন্তু লবণ নীতির বিষয়টি সামনে এনে প্রায় 2 মাস আটকে রেখে পরে 14 জুন পণ্যটি ছাড়ের অনুমতি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। একই রকম সমস্যায় 2 মাস ধরে আটকে আছে অন্তত 5টি পণ্য চালান। যে কোনো পণ্য আমি অ্যাসেসমেন্ট করে ফেলছি, খালাস করে ফেলবো, এই মুহূর্তে দেখা গেছে কি কাস্টমার্সদের কোনো যেমন এআইআর শাখা তারা লক করে বসে থাকে। পরবর্তীতে অনেক দেন দরবার অনেক কিছুই করার পরে হাইকোর্ট করা হইলো, রিট করা হইলো, কাস্টম তারপর ছাড়তেছে না। আমার এই পণ্যটা এক্সামিন একবার হয়েছে, যদি বলি যে আপনি পণ্যটা আমাকে খালাসখালি দেখে দেন, তারপরও তারা রাজি হচ্ছে না। কিন্তু এই যে আমি রেভিনিউ দিয়ে এখানে আটকে আছি, আমার ড্যামারেজ আসতেছে, আরও 4-5 দিন 7 দিন সময় লাগতেছে, সেগুলি দায়িত্ব কে বহন করবে? এদিকে কাস্টমস বলছে লবণ নীতি অনুসরণ করেই প্রাপ্যতা সনদ চাওয়া হয়েছে। তবে কাস্টমসের নথি বলছে এই ঘটনার পর তড়িঘড়ি করে রক সল্ট ও পিঙ্ক সল্টের বিষয়টি লবণ নীতিতে সংযুক্ত করতে এনবিআরকে চিঠি দেয় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কিছু নির্দেশনা দেওয়া থাকে, সেই নির্দেশনাগুলো ফলো করেই করতে হয়। তো সেই জায়গাগুলোতে যখন করতে যাওয়া হয় তখন একটু ডিলে হয়। আমাদের আমদানি নীতি আদেশে খাবার লবণের কথাটা বলা হয়েছে, বাট রক সল্টের বিষয়ে আসলে এটা ক্লারিফিকেশন এটা নেই। সেই জায়গাটাই আসলে একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয়, এবং সেটা ক্রিয়েট হওয়াতে এটা পরবর্তীতে এটা এসে মাননীয় অ্যাটর্নি জেনারেল অফিস পর্যন্ত এই বিষয়টা এটা গড়িয়েছে।
ব্যবসায়ীরা বলছেন আমদানি নীতির কথা বলে কাস্টমসের এই দীর্ঘসূত্রিতায় তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দরে বাড়ছে পণ্যজট। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দেখছেন স্টাইবিস টুডে, ফিরছে একটু পর। দেখছেন স্টাইবিস টুডে। পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টান লুব্রিকেন্টসের ব্যবসার পরিধি বাড়াতে ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রাথমিকভাবে 1 বছরের জন্য হওয়া এ চুক্তির আওতায় সরকারি খাতে এরকম ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিপণন ও বিতরণে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এদিকে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে ডিএসই। অপরদিকে একই গ্রুপভুক্ত প্রতিষ্ঠান অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ও এএফসি অ্যাগ্রো বায়োটেকের কারখানা উৎপাদন বন্ধ অবস্থায় পাওয়া গেছে। সবশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিদর্শক দল এএফসি অ্যাগ্রো বায়োটেকের কারখানা পরিদর্শন করে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,24,182 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,14,093 টাকায়। 18 ক্যারেট 1,83,882 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের বিক্রি হচ্ছে 1,50,232 টাকায়। গত শুক্রবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,108। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $76 উপরে। অন্যদিকে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেলের দামও বিক্রি হচ্ছে $71। গেল সপ্তাহ জুড়ে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রায় 5%। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বড় ধরনের সংঘাতের সংখ্যা দেয় তেলের দামে এমন ওঠানামা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা চুক্তি থেকে সরে আসে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। এমন পরিস্থিতিতে দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে ইরান সফর করছেন কাতারের মধ্যস্থতাকারীরা। উত্তেজনা বাড়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর এটি উঠেছিল সর্বোচ্চ $126। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা ও ইরানের জ্বালানি তেলে ফের নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী তেলের দাম। জ্বালানি রপ্তানির ধমনী হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিকল্প রুট এখন চুলচেরা বিশ্লেষণের তুঙ্গে। জ্বালানি আর বাণিজ্য ব্যবস্থার অন্যতম আরেক প্রণালী মালাক্কা ঘিরে এখন তৈরি হয়েছে টোল আদায়ের শঙ্কা। বিশ্বের জটিল সরু সমুদ্রপথের মধ্যে একটি মালাক্কা প্রণালী, যে প্রণালীর সবচেয়ে সরু স্থানের প্রস্থ মাত্র 3 কিলোমিটার। ভারত আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা এই প্রণালী ঘিরে বিশ্বের 1/3 বাণিজ্য হয়। প্রতিদিন এই প্রণালী দিয়ে সরবরাহ হয় 2,30,00,000 ব্যারেল তেল। পূর্ব এশিয়ার অর্থনীতির পাওয়ার হাউসগুলো সচল রাখতে কাজ করে 900 কিলোমিটারের এই ধমনী। ইউরোপ আর মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব এই জলপথের। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় বারবার উঠে আসছে মালাক্কা প্রণালীর নাম। জ্বালানি প্রতিষ্ঠানগুলো বলছে মালাক্কা প্রণালী দিয়ে জাহাজ চলাচলে যে কোনো সময় উঠতে পারে টোল আদায়ের আলোচনা। হরমুজ প্রণালীতে ইরান আর ওমানের অবস্থান মুখোমুখি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব গেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল আদায়ের বিষয়ে। 60 দিনের জন্য যুদ্ধবিরতির পাশাপাশি এই প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের বিষয়ে দেয়া হয়েছিল নিশ্চয়তা। কিন্তু নতুন করে এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা হয়ে ভেস্তে গেছে সব। বিশেষজ্ঞরা বলছেন এখন মালাক্কা প্রণালী নিয়ে শঙ্কায় আছে জ্বালানি প্রতিষ্ঠানগুলো। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টার এনার্জি বলছে যদি হরমুজ প্রণালী দিয়ে টোল আদায়ের কথা ওঠে একই প্রস্তাব আসতে পারে মালাক্কা প্রণালীর ক্ষেত্রেও। এই প্রণালী ঘিরে রেখেছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া আর সিঙ্গাপুর।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের মতোই মালাক্কা প্রণালীতেও পার্শ্ববর্তী দেশগুলোর নিয়ন্ত্রণের শঙ্কা আছে। সারা বিশ্বে মোট সরবরাহ করা পণ্যের 30% হয় মালাক্কা প্রণালী দিয়ে। চীনের জ্বালানি তেলের 80% আমদানি হয় মালাক্কা দিয়ে। সরু জলপথ বিশ্বব্যাপী ব্যবহৃত হয় সমুদ্রপথে বাণিজ্য পরিচালনায়, বিশেষ করে জ্বালানি তেল আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে। বিশ্বের 4 ভাগের 3 ভাগ তেলই পরিবহন করা হয় সমুদ্রপথে, যে কারণে মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় জ্বালানি তেল পরিবহনের হরমুজ প্রণালী কিংবা মালাক্কা প্রণালীর গুরুত্ব এত বেশি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্কুটের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।